আসসালামু আলাইকুম। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বায়োলজি সেকেন্ড পেপার এবং এইচএসসি সেকেন্ড ইয়ার সকল শিক্ষার্থীকে আমি স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের আজকে যে বিষয়টি আমরা পড়ব সেটি একটি নতুন অধ্যায়। অধ্যায়ের নাম মানবদেহের প্রতিরক্ষা। এটি 10ম অধ্যায়। তো আমরা আজকে যা শিখব তার মধ্যে দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো মানবদেহের প্রতিরক্ষা কিভাবে অর্জিত হয় এবং প্রথম প্রতিরক্ষা স্তরটি আমরা আজকে পড়ার চেষ্টা করব এবং প্রথম প্রতিরক্ষা স্তরের মূলত প্রথম যে স্তরটি সেটি ত্বক এবং এই ত্বক কিভাবে আমাদেরকে প্রতিরক্ষায় সহায়তা করে সেই প্রশ্নটি আমরা আজকে শিখব। তো প্রথমেই আসা যাক যে আসলে প্রতিরক্ষা ব্যবস্থাটা কী বা প্রতিরক্ষা জিনিসটা কী। প্রতিরক্ষা হলো যদি কোনো মানবদেহে বাহির থেকে কোনো একটি অণুজীব বা জীবাণু দেহে প্রবেশ করতে চায় বা করে, তাহলে দেহ স্বয়ংক্রিয়ভাবে সেই ক্ষতিকর অণুজীবটিকে বা বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে যে রক্ষা করে তাকেই বলা হয় ইমিউনিটি বা অনাক্রমতা। ইমিউনিটি যদি দুর্বল হয় তাহলে ভ্যাকসিন বা টিকা দিয়ে সবল করে তোলা হয়। তার মানে আমরা যদি এক কথায় বলি তাহলে বিষয়টা হলো এরকম যে আমাদের দেহে যদি বাহির থেকে কোনো একটি যে কোনো ধরনের অণুজীব বা যে কোনো ধরনের একটা অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করে বা প্রবেশ করতে চায়, তাহলে এটি আমাদের দেহে কর্তৃক বাধাপ্রাপ্ত হয়। এটি হতে পারে প্রথম স্তরে বাহিরের যে আমাদের ত্বক, যে অর্গানগুলো আছে সেখানে বাধাপ্রাপ্ত হতে পারে, অথবা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরেও এটি বাধাপ্রাপ্ত হতে পারে, অথবা তৃতীয় প্রতিরক্ষা স্তরে গিয়ে এখানে সরাসরি এটার বিরুদ্ধে নিজেই একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। তো বাহির থেকে কোনো একটি অ্যান্টিজেনকে দেহে প্রবেশ করতে না দেওয়া বা তার ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করাই মূলত ইমিউনিটি বা অনাক্রমণতা বলে থাকি। এই পুরো ব্যবস্থাটা যার মাধ্যমে হয় তাকে আমরা ইমিউনতন্ত্র বলি। তো মানবদেহ 3টি স্তরে এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। এর মধ্যে একটি হলো নন স্পেসিফিক বা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা, আরেকটি হলো স্পেসিফিক বা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। তো নন স্পেসিফিক বা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি সেটি হলো যদি বাহির থেকে কোনো একটি নির্দিষ্ট না অনির্দিষ্ট যে কোনো ধরনের অণুজীব যদি দেহতে ঢুকতে চায়, তাহলে তাকে যদি বাধা দেওয়া হয় তখন তাকে বলা হয় নন স্পেসিফিক। এবং এটি সহজাত এজন্য যে জন্ম থেকেই এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে বা দেহের এই অর্গানগুলো সহজাতভাবেই কোনো একটি বাইরে থেকে যদি অন্য কোনো অণুজীব দেহে প্রবেশ করতে থাকে তাকে বাধা দেয়। এক্ষেত্রে প্রথম প্রতিরক্ষা স্তরে আছে ত্বক। ত্বকে সাধারণত জানি আমরা এটি ডিটেলস পড়ব। ত্বকে আমাদের ঘর্মগ্রন্থি আছে, শ্বেত গ্রন্থি আছে, অ্যাসিডিক অ্যাসিড, পিএইচ আছে। এগুলো সাধারণত বিভিন্নভাবে বাইরে থেকে কোনো একটি অ্যান্টিজেন যদি ঢুকতে চায় সেটি বাধাপ্রাপ্ত হয়। লোম, যেমন নাকের ভিতরে যদি কোনো ধুলাবালি বা ময়লা আটকে যায় তাহলে দেখা যায় সেটি অভ্যন্তরে ক্ষতিকর পদার্থের যাতায়াত বন্ধ করে দেয় লোম। সিলিয়া আমাদের দেহে বিভিন্ন ধরনের দেহে প্রবেশ পথে, যেমন মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে, মিউকাস ঝিল্লিতে শ্বাসনালীতে থাকে অণুবীক্ষণিক কোনো কিছু যদি বহিরাগত কোনো কণা বা অণুজীব এই ঝিল্লির আঠালো মিউকাসে আটকে যায় তাহলে আমাদের হাঁচি আসে বা কাশি থুতু আসে, যেটা আমাদের বাইরে বের হয়ে যায় অথবা আমাদের লালার সাথে পাকস্থলী পর্যন্ত চলে যায়, যেখানে গিয়ে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। অশ্রু বা লালা, যে অশ্রুর কথা বলছি, আমাদের যে অশ্রু গ্রন্থি আছে সেখান থেকে যে অশ্রু নিঃসৃত হয় তাই অ্যাসিডিক। এবং এই অশ্রু লালায় যে লাইসোজোম এনজাইম রয়েছে তা সাধারণত ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে থাকে।
এরপরে সিরোমেন আছে, যেমন সিরোমেন সাধারণত বহির্কর্ণের কুহরে থাকে, এটি আমরা হলুদ রঙের, এটা খৈল বলে থাকি। এখানে কোনো পদার্থ বাইরে থেকে আসলে সেটি আটকে যায়। কানের মোমো বলে থাকি এটাকে আমরা, বা অশ্রুশ্লেষ্মা লালা, যেটা আমি বললাম, এগুলো পাকস্থলীর অ্যাসিড ও অ্যানজাইম। পাকস্থলীতে বিভিন্ন ধরনের অ্যাসিড বা অ্যানজাইম থাকে, যদি কোনো অণুজীব মুখ গহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত চলে যায় তাহলে এটি সেখানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, এবং অ্যাসিডীয় এই প্রভাবের কারণে সেটি ওখানে ধ্বংসপ্রাপ্ত হয়। রেচন ও জননাঙ্গে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যে অ্যাসিডগুলো সাধারণত এই অণুজীবকে ধ্বংস করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াম থাকে যেগুলো আমাদের এই অণুজীবকে ভিতরগতভাবে ধ্বংস করে থাকে ইন্টেস্টাইনের ভিতরে। মলত্যাগ ও বমি, অনেক সময় মলত্যাগ যখন আমরা করি তখন এর সাথে দ্রুত গতিতে নিষ্কাশিত হয় বিভিন্ন ধরনের অণুজীব, বা বমি যদি আমাদের স্টোমাকে কখনো কোনো ধরনের অণুজীব প্রবেশ করে তাহলে সেটা অনেক সময় বমির মাধ্যমে বাইরে থেকে বের হয়ে যায়। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, মূলত এটি শ্বেত রক্তকণিকা অণুজীব ধ্বংস করে থাকে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় নিউট্রোফিল ও মাইক্রোফেজের সহায়তায় এটি কোনো একটি অণুজীবকে ভক্ষণ করে মেরে ফেলে। সহজাত মরণকোষ, অনেক সময় দেখা যায় শ্বেত রক্তকণিকা টিউমার কোষ বা ভাইরাসে আক্রান্ত কোষের প্লাজমা ঝিল্লিতে কিছু নির্দিষ্ট পরিবর্তনকে শনাক্ত করার জন্য এই কোষগুলো শনাক্ত করতে পারে এবং ধ্বংস করে দেয়। সেসব কোষকেই সাধারণত সহজাত মরণ কোষ বলা হয়। কমপ্লিমেন্ট তন্ত্র বলতে আমরা সাধারণত যেটা বলি, কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অত্যন্ত 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে গঠিত একটি গ্রুপ, বা যা রক্তে সংবাহিত হয় অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতিতে সহায়তা করে। তারপরে আছে সাইটোকাইনোসিসও এক ধরনের প্রক্রিয়া। ইন্টারফেরন হলো আমাদের ভাইরাস আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে, এবং ভাইরাস যখন আক্রান্ত হয় তখন ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে যে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয় এবং ক্ষরিত হয় তাকেই ইন্টারফেরন বলে। এগুলো সাধারণত অন্য সুস্থ কোষগুলোকে ছড়িয়ে পড়ে এবং সুস্থ কোষগুলো থেকে যে আক্রান্ত কোষগুলোকে ক্রমশই আলাদা করা যায়। অ্যাকিউট ফেস প্রোটিনও এই সেম কাজ, একই কাজ করে থাকে। প্রদাহ বলতে আমরা বুঝি যে আমাদের দেহে যদি কোথাও কোনো একটা জায়গায় সংক্রমণ ঘটে তাহলে ধারাবাহিকভাবে এটি প্রদাহের সৃষ্টি হয়। প্রথমে দেখা যায় ক্ষতস্থানটি লাল হয়ে যায়, পরে গরম হয় বা ফুলে যায়, অবশেষে এখানে ব্যথার প্রকাশ ঘটে এবং সম্মিলিতভাবে সারা দেহে প্রদাহ সৃষ্টি হয়। জ্বর, এটি একটি আমরা জানি যে কোনো ধরনের রোগের সিমটমই হলো প্রথমে জ্বর। আমাদের স্বাভাবিক তাপমাত্রা 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। এখন এর চেয়ে যদি বেশি হলে জ্বর হয়। সাধারণত যে কোনো ধরনের প্যাথোজেন যদি আমাদের দেহে প্রবেশ করে, স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম ঘটলেই আমাদের দেহে এই ধরনের জ্বর বা এই সিমটম দেখা দেয়। এছাড়া রক্ততঞ্চন, সাধারণত জানি আমরা দেহ থেকে যখন রক্ত বের হয়ে যায় বাইরে তখন রক্ততঞ্চন ঘটে। অণুচক্রিকা এই কাজটি করে থাকে। অণুচক্রিকা রক্তের জালক তৈরি করে এবং রক্ত বাইরে থেকে বের হতে দেয় না। এই সময় বিভিন্ন ধরনের এনজাইম স্খলন হয়, যা সাধারণত দেহের মধ্যে বিভিন্ন ধরনের অণুজেন প্রবেশ করতে বাধা প্রাপ্ত করে। তৃতীয় প্রতিরক্ষা স্তর বা স্পেসিফিক, এটা হলো নির্দিষ্ট ধরনের কোনো অণুজীবের উপরে এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দেহ গড়ে তোলে। এই জন্য, আর এটি অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা এজন্য যে বাইরে থেকে যখনই কোনো অ্যান্টিজেন দেহে প্রবেশ করে তখন দেহে স্বয়ংক্রিয়ভাবে তাকে চিহ্নিত করে এবং চিহ্নিত করে তার একটা কপি তৈরি করে। সেই কপির অনুলিপি হিসাবে ওই কোষটাকে ধ্বংস করার জন্য সে টি সেল এবং সি সেলের মাধ্যমে তার বিরুদ্ধে অন্য একটি অ্যান্টিবডি দেহের মধ্যে অতিরূপ তৈরি করে, এবং যার ফলে সে তৎক্ষণাৎ ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয়, এবং পরবর্তীতেও যদি কখনো এই অ্যান্টিজেন আসে তার স্মৃতিকোষের মাধ্যমে সেটিকে কপি করে রাখে। পরবর্তীতে কোনো অ্যান্টিজেন যদি এরকম ভিতরে প্রবেশ করে তখন তাকে এই অ্যান্টিবডি আবার সক্রিয় হয়ে তাকে দেহে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত করে। এখানে যে লিম্ফোসাইট যে কাজটি করে সেটি বললাম যে অণুজীব বা কণা শনাক্ত করতে বা টার্গেট করতে সাধারণত সহায়তা করে। অ্যান্টিবডি হলো দেহের মধ্যে ওই অ্যান্টিজেনের অনুকূল একটি অ্যান্টিবডি তৈরি করে, যা এই কোষটিকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং অনেক সময় এটিকে ক্ষতিকর অবস্থা থেকে করতে বাধাপ্রাপ্ত করে থাকে। এবং স্মৃতিকোষে যে টিসেল বিসেল আছে তা সাধারণত আমাদেরকে এর একটি অনুলিপি তৈরি করতে দেহে সহায়তা করে, যাতে করে পরবর্তীতে এই অণুজেনটি যদি আমাদের দেহে প্রবেশ করে, অ্যান্টিজেনটি আমাদের দেহে প্রবেশ করে, তাহলে সেটিকে কপি করতে পারে এবং অনুলিপি হিসেবে এই যে অ্যান্টিবডি থাকে তার ক্রিয়াকে সে স্বয়ংক্রিয় করে দেয়, ফলে সে বাধাপ্রাপ্ত হয়।
যেমন আমরা এই করোনাকালে করোনা যে ভাইরাস আছে সেই ভাইরাসটিকে যারা আক্রান্ত হয়েছে বা সুস্থ হয়েছে তাদের দেহে এ ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিজেনের বিরুদ্ধেই এই ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। এই প্রক্রিয়াটি আমরা পুরোপুরি পড়ব যে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নিপুণ গতিতে এটি দেহের মধ্যে বিভিন্ন ধাপের মাধ্যমে সংঘটিত হয় এবং যাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী, আমি আবারও বলছি, যাদের দেহে এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম প্রতিরক্ষা স্তর হোক, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হোক বা তৃতীয় প্রতিরক্ষা স্তর হোক, এই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের দেহে দৃঢ় থাকে তারাই সাধারণত যে কোনো অণুজীব আক্রমণ থেকে নিজের দেহকে রক্ষা করতে পারে। যদি কোনো কারণে এই অণুজীবগুলো যদি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে শক্তিশালী হয় তাহলে যে কাজটি করতে হয় আমাদের ভ্যাকসিনের আশ্রয় নিতে হয় বা টিকা নিতে হয়, যে টিকা এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে থাকে। তো আজকে আমরা যে জিনিসটি পড়ার চেষ্টা করব সেটা প্রথম প্রতিরক্ষা স্তর, যেটাকে আমরা নন স্পেসিফিক স্তর বলেছিলাম। এটি সাধারণত বাইরে থেকে কোনো পদার্থকে, নির্দিষ্ট না অনির্দিষ্ট কোনো পদার্থ যদি আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তাহলে সাধারণত তাকে বাধা প্রদান করে থাকে এবং এই বাধা প্রদান যে করে এই জন্য এটাকে নন স্পেসিফিক বলা হয়, নির্দিষ্ট না যেহেতু অনির্দিষ্ট। এবং এটিকে সহজাত বলা হয় এই কারণে যে এটি সব জন্মগতভাবেই এটি মানুষ অর্জন করে থাকে। এর মধ্যে প্রথমে আছে ত্বক। ত্বক দেহে বহিরাগত কোনো কণা বা অণুজীব প্রবেশ করলে দেখা যায় সেখানে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আর ত্বকের মধ্যে যে পিএইচ থাকে বা ঘাম বা তৈল থাকে সেটি ব্যাকটেরিয়ার জন্য বিষস্বরূপ। দেখা যায় ত্বকে বিদ্যমান যে মিথজীবী অণুজীব সংক্রমণ অণুজীবে এই প্রতিরোধ করে থাকে। এছাড়া লোম, সিলিয়া ও মিউকাস আছে, যেমন নাসারন্ধ্র ও শ্বাসনালীতে বিভিন্ন লোম, সিলিয়া থাকে, এগুলো অণুজীবকে আটকে দেয় এবং হাসির মাধ্যমে বাইরে বের করে দেয়। পৌষ্টিক নালী বা রেচন অঙ্গের মধ্যে আমি একটু আগে বলেছিলাম যে পাকস্থলী বিদ্যমান যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে বা প্রোটিওলাইটিক এনজাইম থাকে সেগুলো অণুজীব ধ্বংস করতে সহায়তা করে এবং রেচনতন্ত্রের মধ্যে, রেচন বা জননতন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিডিক বা আঠালো অবস্থা থাকে। অণুজীব যদি প্রবেশ করতে যায় সেখানে আটকে যায় এবং পরবর্তী মলত্যাগের মাধ্যমে সেটি দেহ থেকে বের হয়ে যায়। অশ্রু বা লালা, এটাও অশ্রু লালার কথা একটু আগে বলেছি যে আমাদের যে এই অশ্রু লালার যে লাইসোজোম থাকে সেখান থেকে ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে এবং এটি সিক্ত পিচ্ছিল রাখে না, গহ্বরের প্রাচীর যেন শুকিয়ে বা ফেটে না যায় সেজন্য এটি লালা আমাদের কাজ করে থাকে। এবং এই লালার সাথে আরেকটি মুখ্য বিষয় হলো মুখের ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু প্রবেশ করে তাহলে লালায় আটকে যায়, লালা মিশ্রিত হয়ে এটি পাকস্থলীতে প্রবেশ করে, পাকস্থলীতে যে শক্তিশালী অ্যাসিড থাকে সেই অ্যাসিড এই অণুজীবটিকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে। সিরোমেন বহির্করণের কর্ণকুহরের কথা বলেছিলাম, এটি আর দ্বিতীয়বার রিপিট করছি না। রক্তদঞ্চনের কথাও আমি বলে ফেলেছি। আমি সরাসরি চলে যাব এবার প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। আমরা যেটা ত্বকের অংশ দেখি মানব দেহের যে ত্বকের গঠন আমরা যদি দেখি তাহলে এখানে দেখব ত্বকে কয়েকটি স্তর আছে। এটা চুলবিহীন মোটা ত্বক। এটা এখানে প্রথমে উপরের দিকে চুল যেখান থেকে তৈরি হয় বা লোম আমরা বলি সেখান থেকে, বা চুলযুক্ত পাতলা ত্বক, দুইটা ভাগ করা আছে দুই পাশে। বাম দিকেরটা সাধারণত চুলবিহীন মোটা ত্বক আর ডান দিকে যেটা আছে সেটা হলো চুলযুক্ত পাতলা ত্বক। আমরা সাধারণত ভাগ করে দেখানোর চেষ্টা করছি। এখানে এপিডার্মিস স্তর কেটে দেখানো হয়েছে, উপরের দিকে এপিডার্মিস স্তর, দুটি স্তর মিলে স্যান্ডউইচের মতো অবস্থান করছে, এটা এপিডার্মিস স্তর। তারপরে এসে ডার্মিস স্তর মাঝ বরাবর যেটি আছে এবং সর্বশেষে হলুদ রঙের আছে হাইপোডার্মিস। এখানে সিবোসিস গ্রন্থি আছে, সিবোসিস গ্রন্থি যেখান থেকে সাধারণত ঘর্মনালী আছে, ঘর্মগ্রন্থি থেকে ঘর্মনালীর মাধ্যমে ঘর্মচক্র এবং সিবোসিস গ্রন্থির মাধ্যমে সিবোসিস নালী উৎপন্ন হয়। এবং এখানে চুল, লম্বা একটি চুল আমরা এখানে দেখতে পাচ্ছি যেটি একদম এই ডার্মিস স্তরের ভিতরে পতিত আছে। তো আমরা যদি বলি যে ত্বকের যে অংশ, যে প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা কীরকম, মানবদেহের বহিরাবনী বা সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক। ত্বকের তিনটি কার্যকারী স্তর আছে, এটা হলো এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, যেটা আমরা দেখলাম। এখানে অণুজীব প্রবেশের ক্ষেত্রে বাধা প্রদান করাই এর প্রধান কাজ। এখন প্রথম স্তরের প্রতিরক্ষা হিসাবে এটি কী কী ব্যবস্থা গড়ে তোলে সেটি আমরা দেখব। যখন এখানে পানি বা পানিতে দ্রবীভূত কোনো যৌগের প্রতি অবেদ্য থাকে, মানে পানি বা পানির মধ্যে কোনো কিছু যখন আমরা পানিতে নামি বা পানির মধ্যে দ্রবীভূত কোনো কিছু থাকে সেটা যাতে আমাদের দেহের মধ্যে ঢুকতে না পারে সেজন্য ত্বক প্রথমেই বাধাপ্রাপ্ত করে থাকে। বা ত্বকে দেখা যায়
আলোর প্রতি অপেক্ষাকৃত কম সংবেদনশীল। এছাড়াও এজন্য সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক আমাদের রক্ষা করে। এছাড়া আমার ত্বকের উপরে যে মেলানিন নামক যে আবরণ থাকে তা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং কোষকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করে থাকে। বাইরের ক্ষতিকর যে বস্তু আছে সেটাও প্রবেশে সাধারণত ত্বক বাধা দিয়ে থাকে, কারণ ত্বকে যে শুষ্কতা থাকে এই শুষ্কতা রোধ করে কোষের ভিতরের যে স্থিতিশীল অবস্থাটা সেটা সে বজায় রাখে, যাতে করে কোষ শুকিয়ে না যায়। এখানে ত্বকে একটি অন্তঃজীবাণুনাশক যে জীবাণুনাশক অঙ্গ ত্বক, অন্তঃজীবাণুনাশক অঙ্গ, এখানে ত্বক বলা হয়েছে যে জীবাণুর প্রতি যান্ত্রিক বাধা ছাড়াও ত্বকে কিছু বিশেষ ধরনের কোষ থাকে যেগুলো সাধারণত এটি জীবাণু ধ্বংস করে থাকে। নেদারল্যান্ডসের একজন বিজ্ঞানী যার নাম হলো জেন্ডি বস, তিনি ত্বকে বিশেষ করে ডার্মিস স্তরে যেসব প্রকৃতির কোষ পাওয়া গেছে তাদেরকেই তিনি জীবাণুর প্রতি প্রতিরক্ষামূলক কার্যকলাপ রয়েছে। এসব কোষগুলো হচ্ছে যেমন কেরাটিনোসাইট, ডেনড্রাইট কোষ, টি লিম্ফোসাইট, লিম্ফোটিক অ্যান্ডোথেলিয়াল কোষ, গ্রানুলোসাইট, ম্যাক্রোফেজ ও মাস্ট কোষ। ত্বকের কেরিটিনোসাইট থেকে সাধারণত সাইটোকাইনিন, নিউরোপেপটাইড, ইকোসায়ানাইড নিঃসৃত হয় বিভিন্ন ধরনের জীবাণুর বিরুদ্ধে এটি প্রতিরক্ষায় সাড়া প্রদান করে থাকে। সর্বশেষ যে ত্বকের শ্বেত ও সিবোসিস গ্রন্থি, ঘাম গ্রন্থি থেকে যথাক্রমে যে তেল বা স্বাদ বা ঘাম খরিত হয় ত্বককে অ্যাসিডিক করে তোলে। অ্যাসিডিক বলতে আমরা সাধারণত জানি যে যদি পিএইচের মাত্রা 7-এর নিচে হয় তাহলে এখানে মনে রাখতে হবে ত্বকের পিএইচ 5 সবচেয়ে স্ট্যান্ডার্ড, তবে 3 থেকে 5, তবে 5 থাকাই সর্বোচ্চ স্ট্যান্ডার্ড। এই জন্য আমরা ত্বকের পিএইচ দিয়ে 5 ধরে রাখতে পারি, সেটি আমাদের দেহের জন্য সবচেয়ে বেশি ভালো। এরূপ পরিবেশে জীবাণু বংশবৃদ্ধি করতে পারে। অ্যাসিডিও যে কোনো পরিবেশে, এটা মনে রাখতে হবে, অ্যাসিডিও যে কোনো পরিবেশে ভাইরাস বা ব্যাকটেরিয়া এটি সাধারণত বেশিক্ষণ বাঁচতে পারে না। এছাড়াও শ্বেত ও ঘাম গ্রন্থির কারণে জীবাণুনাশক থাকায় ত্বক আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ হিসাবেও কাজ করে থাকে। অন্যদিকে ত্বকে যেসব অক্ষতিকর বা উপকারী ব্যাকটেরিয়া থাকে যেমন সেগুলোর নিঃসৃত অ্যাসিড ও বিপাকীয় বর্জ্য ব্যাকটেরিয়া দমনে কার্যকর হয়। মানুষের দেহগাত্রে দেখা যায় যে স্বাভাবিকভাবে বসবাসরত ব্যাকটেরিয়া অন্যান্য অণুজীবের সংক্রমণ সম্ভাব্য থেকে দেহকে রক্ষা করে। যেমন আমাদের যে যৌনাঙ্গ আছে সেখানে ব্যাকটেরিয়া বাস করে এবং ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে পিএইচের মাত্রা কমিয়ে দেয়। কিছু অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে এইসব ব্যাকটেরিয়া মারা যেতে পারে। এছাড়া দেহত্বক কেটে গেলে বা পুড়ে গেলে ক্ষতের সৃষ্টি হয়, সেখানে দ্রুত জীবাণুর সংক্রমণ ঘটে। কাটা স্থান থেকে নির্গত যে রক্ত জমাট বাঁধে সেখান থেকে শুধু রক্তক্ষরণ বন্ধই করে না, বরং বাইরে থেকে যে প্রবেশেও এটি বাধা দিয়ে থাকে। এ সময় ত্বকের এপিডার্মিস থেকে নতুন কোষ তৈরি হয়। এই যে ত্বকের এপিডার্মিস আমরা যে স্তরটা দেখতে পাচ্ছি, এই এপিডার্মিস থেকে নতুন কোষ তৈরি হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আমি আবারও বলতেছি যে ত্বকের যদি বাইরে থেকে দেহত্বক কেটে গেলে বা পুড়ে গেলে বা ক্ষত হলে দ্রুত সেখানে কি জীবাণু সংক্রমণ ঘটতে পারে এবং এই রক্তক্ষরণ বন্ধ করে দেয়। কারণ রক্ততঞ্চনের কথা যে আমি বলছি, সেই রক্ততঞ্চনের মাধ্যমে এখানে কি করবে, রক্ততঞ্চনের মাধ্যমে এখানে রক্তটাকে বাইরে বের হতে দিবে না অণুচক্রিকা, এবং এই সময় যে সব এনজাইম খরিত হবে সেই এনজাইমগুলো সাধারণত বাইরে থেকে কোনো অণুজীব ভিতরে তৈরি হতে তো দেবেই না, বরং এপিডার্মিস থেকে সাথে সাথে নতুন একটি কোষ তৈরি করবে কতগুলো, সেই কোষগুলো এর অনুপ্রবেশে বাধা প্রদান করে থাকবে। দেহের যে সিক্ত অংশগুলো সবসময় জীবাণু সংক্রমণের ঝুঁকিতে থাকে। সিক্ত অংশ যেগুলো সবসময় ভিজা থাকে, যেমন এক্ষেত্রে দেহের অনেক অংশ আবার জীবাণুনাশক বহন করে, ত্বকের সংক্রমণ রোধ করে, যেমন অশ্রু, নাসিকা ঝিল্লি, লালার লাইসোজোম, সিমেন, তারপর দুধের ল্যাক্টোপার অক্সাইড, এগুলো ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে থাকে। তবে মনে রাখতে হবে যে জায়গাগুলো সাধারণত দেহের সিক্ত থাকে বা ভিজা থাকে সেগুলো জীবাণু সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তবে এগুলো থেকে যে খরিত যেসব এনজাইম বা লাইসোএনজাইম থাকে সেগুলো আবার
বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সাধারণত প্রতিরোধ গড়ে তোলে। কর্ণকুহরের যে ত্বকীয় গ্রন্থি যে সিরোমিনাস থেকে স্ফুরিত সিরোমেন কানের গভীরে যে ধুলাবালি বা ব্যাকটেরিয়া ক্ষুদ্র পতঙ্গ প্রবেশে প্রতিরোধ করে থাকে, যেটাকে আমরা খৈল বলে থাকি। ত্বকে সাধারণত নিউট্রিফিল থাকে না, এটি খুবই গুরুত্বপূর্ণ। নিউট্রিফিল থাকে না, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। ত্বকে সাধারণত নিউট্রোফিল থাকে না, কিন্তু জীবাণুর যখন আক্রমণে ত্বকে প্রদাহ সৃষ্টি হলে, যেমন বাইরে থেকে আমরা অনেক সময় বলি প্রদাহ, ফোড়া হলে বা কোনো জায়গায় কোনো লালচে হয়ে গেলে, প্রদাহ হলে, সেখানে দেখা যায় যে অসংখ্য নিউট্রোফিলের আগমন ঘটে এবং ওখানে ওই জীবাণুকে সে ধ্বংস করে ওই জায়গাটাকে পরবর্তীতে সে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে এবং ওই অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলে। তো আমি আজকে যে প্রশ্নটি পড়িয়েছি সেটির প্রধান অংশ হলো যে ত্বক কিভাবে আমাদের দেহকে প্রতিরক্ষা হিসাবে কাজ করে, ত্বক কিভাবে দেহ প্রতিরক্ষা হিসাবে কাজ করে থাকে এবং প্রতিরক্ষা কী এবং প্রতিরক্ষা ব্যবস্থা কয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের দেহে আমরা দেখতে পারি। তো আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ দেহ কামনা করছি এবং সুস্থ মন কামনা করছি। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, পড়াশোনার প্রতি আন্তরিক হবে, নতুবা তোমাদের ভবিষ্যতে পরীক্ষার ফলাফল ভালো হবে না। তোমরা যেহেতু প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছ, সবাইকে দ্বিতীয় বর্ষের আমি স্বাগতম জানিয়েছি। সাথে সাথে আমি এও বলেছি, যেহেতু তোমাদের এই করোনাকালে একটা বৈশ্বিক মহামারীর সময় আমরা পরীক্ষা নিতে পারিনি, সেহেতু তোমরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরে আমার আশা থাকবে তোমরা এখন থেকে নিয়মিত পড়াশোনা করবে এবং খুব স্বাভাবিক হয়ে যাবে। খুব শীঘ্রই আমাদের এই পরিস্থিতি আর থাকবে না এরকম। হয়তো বিশ্ব আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, আমরা আবার আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব, ক্লাসে ফিরে যাব। তখন যেন আমরা তোমাদেরকে বিগত এই ক্রান্তিকালে যেটুকু শিখাতে পেরেছি অনলাইনের মাধ্যমে, তোমরা বাসায় বসে সেটুকু অবশ্যই শিখবে, কারণ এইটুকু কিন্তু পরবর্তীতে আর রিপিট করা হবে না। এটুকু তোমাদের বাসায় বসে আমরা শেখানোর জন্য এই অনলাইনের চেষ্টা করেছি। তোমরা নিয়মিত এই ক্লাসগুলো করবে, ভিডিও দেখবে এবং বাসায় বসে বইয়ের সাথে মিলিয়ে পড়তে চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।